আসসালামু আলাইকুম। আমি হাসিনা আক্তার, সহকারী শিক্ষক, RRF সেকেন্ডারি স্কুল, RRF খুলনা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের গত ক্লাসে আমি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে উচ্চারণ শিখিয়েছিলাম, যে তোমাদের বর্ণের উচ্চারণটা শিখিয়েছিলাম। বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে আলোচনা করেছিলাম। উচ্চারণ প্রকৃতি, যে দুই ধরনের হয়, অয়ের উচ্চারণ দু ধরনের, আয়ের উচ্চারণ দু ধরনের, এইসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা বর্ণের উচ্চারণে আলোচনা করব। তো তার আগে আমরা শিখি যে আমরা তো জানি যে স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেই সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলে থাকি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কার বলে থাকি, তাই না? কার মোট 10টি। আর ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকেও কি বলা হয়? ফলা বলা হয়। ফলা মোট 6টি। 6টি ফলা মনে রাখারও কিছু ইয়ে আছে, শর্ত আছে, দেখো নিয়ম আছে, মনে সহজ হবে। যে যদি তোমরা ফলা নবম জরল, নবম জরল, এই দুটো আলাদা আলাদা শব্দ। দেখো নবম জরল, নবম জরল, এই দুটো শব্দ দিয়ে আমরা দেখো ফলাগুলো বের করতে পারি। এটা ন ফলা, এটা ব ফলা, এটা ম ফলা, এটা জ ফলা, র ফলা, ল ফলা, মোট 6টি। এই 6টি ফলা। তো আমরা আজ এই ফলা থেকে ম ফলা এবং ব ফলা এর উচ্চারণটা কেমন হয় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করো, ম ফলা এবং ব ফলা, এই ফলা দুটো মধ্যে প্রথমে আমরা আলোচনা করব ম ফলার উচ্চারণ। তো এই ম ফলাটা শব্দের প্রথমে আসলে সব বর্ণের উচ্চারণ কেমন হবে, শেষে আসলে কেমন হবে, আগে আসলে কেমন হবে, সে সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তোমরা খেয়াল করো, যদি পদের প্রথমে যদি ম ফলা বসে, তাহলে কেমন উচ্চারণ হবে? তাহলে সেই বর্ণের, যে বর্ণের সঙ্গে যুক্ত বর্ণ হচ্ছে, সেই বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর, অর্থাৎ নাকের বাঁশি থেকে উচ্চারিত হয়। যেমন শ্মশান, এটাকে যদি আমরা উচ্চারণ করি, অনেকে শ্মশানও বলে, তালবস্যয় ম ফলা, তালবস্যয় আকার দন্ত ন। তো এই শ্মশানের উচ্চারণটা দেখো এরকমই হয়, যে তাল অবস্যার উপরে একটা চন্দ্রবিন্দু, শ্মশান। কেমন হয়? শ্মশান, একটু নাকের বাঁশি থেকে উচ্চারিত হয়। আর আরো আছে তোমার স্মরণ, এটাকে যদি উচ্চারণটা লেখা হয় তাহলে কিভাবে হয়? স্মরণ, মানে ছয়ের উপরে চন্দ্রবিন্দু, রণ, স্মরণ। অর্থাৎ নাকের চন্দ্রবিন্দুটা সাধারণত নাসিক্য স্বরে, তো নাকের বাঁশি থেকে উচ্চারিত হয়। তো এখানে পদের প্রথমে, অর্থাৎ এই যে পদটা, এই পদের প্রথমে ম ফলা বসার কারণে এর উচ্চারণের উপর একটা অতিরিক্ত ঝোঁক পড়েছে। ঝোঁকটা কেমন? সেটা নাকের বাঁশি থেকে উচ্চারণ হচ্ছে শ্মশান, স্মরণ, স্মরণ। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। কখনো কখনো এই ম ফলার উচ্চারণটা তোমার কি থাকে? অনুচ্চারিত থাকে। যেমন স্মৃতি, উচ্চারণ হয় না, শ্রী রি তয়রশ্রী, ম ফলার উচ্চারণটা কি? স্মৃতি।
আমরা সাধারণত উচ্চারণ করি, মটা আর উচ্চারণ করি না, স্মৃতি, জাস্ট স্মৃতি, এভাবেই উচ্চারণ করি। এবার আসো পদের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে সেই বর্ণের উচ্চারণটা দ্বিত্ব হয়, অর্থাৎ সেই বর্ণের উচ্চারণটা দুবার হয়। যে বর্ণটার সঙ্গে যুক্ত হচ্ছে ওই ব্যঞ্জন, যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে তো মফলাটা বসছে, সেই ব্যঞ্জন বর্ণটার উচ্চারণটা দ্বিত্ব হয়। যেমন খেয়াল করো, এবং শুধু দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক্য স্বর, মানে নাকের ভিতর থেকে সামান্য নাসিক্য স্বর হয়, অর্থাৎ নাকের বাসি থেকে উচ্চারিত হয় সামান্য, মানে প্রথম বর্ণে যে শমশান ওরকম না, অতটা না, কিছুটা নাকের বাসি থেকে উচ্চারিত হয়। যেমন যদি পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে কেমন আত্মীয়, এটার উচ্চারণ কি করে? এটা এটা মনে হচ্ছে এটা দন্তনের মতো, তো আত্মীয় উচ্চারণ আমাদের আত্মীয়। দেখো খেয়াল করো, এই যে ত বর্ণের সাথে মফলা যুক্ত হয়েছে, এই তর উচ্চারণটা দুইবার হতে আছে, দ্বিতীয় উচ্চারণ হচ্ছে। যদি উচ্চারণটা আমরা আলাদাভাবে লিখি, আত্মীয়, অর্থাৎ এখানে খেয়াল করো যে এখানে চন্দ্রবিন্দু হচ্ছে আত্মীয়, এখানে এই ত এর উচ্চারণটা কয়বার হচ্ছে? দুইবার হচ্ছে, আত্মীয়। এরকম আছে পদ্ম, পদ্ম। দেখো এইগুলো কিন্তু সব দুইবার উচ্চারিত হচ্ছে, এই দ বর্ণটি দুইবার উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদের মধ্যে বা শেষে যদি মফলা যুক্ত হয় তাহলে সেই যুক্ত ব্যঞ্জনটির উচ্চারণটা দ্বিত হয় এবং সামান্য নাসিক্য স্বর নাকের ভিতর থেকে উচ্চারিত হয়। এরকম আরো আছে ভস্য, এরকম লেখা যায় ভস্য, ভস্মীভূত, রশ্মি। তোমরা খেয়াল করো, মুছে ফেলি। এরপর পদের প্রথমে দেখেছি, পদের মধ্যে দেখেছি, মধ্যে বা শেষে, এবং এরপরে আছে যে কোন কোন বর্ণের সঙ্গে মফলা উচ্চারিত হলে সে মফলা ময়ের উচ্চারণটা বজায় থাকে, অর্থাৎ উচ্চারণটা হয় যুক্ত থাকলেও। যেমন কোন কোন বর্ণ? গ, নম্বর রুল, গ, উ, ট, মূর্ধন্য দন্ত ন, ল। এই যে বর্ণগুলো, এই বর্ণের সঙ্গে যদি মফলা যুক্ত হয় তাহলে এই ময়ের উচ্চারণটা বজায় থাকে, এর সঙ্গে যদি মফলা যুক্ত হয়, এই বর্ণের সাথে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণটা বজায় থাকে। কেমন? খেয়াল করো। এবং প্রথম ব্যঞ্জনের প্রথম বর্ণের যে স্বরটা, সে স্বরটাও কিছুটা লুপ্ত হয়ে যায়। যেমন বাগ্মী, গয়ের সঙ্গে মটা যখন হচ্ছে তখন উচ্চারণ হচ্ছে বাগ্মী, অর্থাৎ বাগ্মী। খেয়াল করো এখানে কিন্তু ম
ময়ের উচ্চারণটা হচ্ছে, এর আগে কিন্তু ময়ের উচ্চারণগুলো হয়নি। তো বাঘ মি। এরপরে আরো উদাহরণ দিতে পারি, মৃন্ময়। মৃন্ময়, মৃন্ময়, ময়ের উচ্চারণটা হচ্ছে মৃন্ময়। তারপর আছে জন্ম। জন্ম, জন্ম। এই যে নয়ের উচ্চারণটা, ময়ের উচ্চারণটা বজায় থাকছে। আরো আছে, উদাহরণ দেওয়া যায়, অনেক উদাহরণ আছে। গুল্ম, এই যে লয়ের সাথে যদি হয় গুল্ম, দেখো গ বর্ণের সাথে ম যখন ম ফলা যুক্ত হয়েছে তখন ময়ের উচ্চারণটাও বজায় রয়েছে। দন্তনার সঙ্গে যখন তোমার ম ফলা যুক্ত হয়েছে তখনও তোমার বজায় রয়েছে ময়ের উচ্চারণটা। আবার এই যে দন্তনার সঙ্গে, এরপরে আছে তোমার ল বর্ণের সঙ্গে যখন ম ফলা যুক্ত হয়েছে তখনও এর উচ্চারণটা বজায় থাকছে, গুল্ম। তো আশা করি ম ফলার যে উচ্চারণ, সে ম ফলার উচ্চারণ তোমরা কিছুটা হলেও শিখেছো। এবার আসে, আমি মুছে দিচ্ছি, এবার আসো আমরা ব ফলার উচ্চারণে আসি। ব ফলার উচ্চারণ, ব ফলার উচ্চারণটা কেমন? ম ফলার মতো ব ফলার উচ্চারণটাও সেম আমরা দেখতে পারি, নিয়ম দেখতে পারি। যেমন শব্দের প্রথমে যদি ব ফলা যুক্ত হয়, শব্দের প্রথমে বা পদের প্রথমে যদি ব ফলা যুক্ত হয়, ব ফলা যুক্ত হয়, তাহলে ওই বর্ণের উচ্চারণে কি হয়? অতিরিক্ত একটা ঝোঁক পড়ে। যেমন কচিত, এটার উচ্চারণটা কেমন হয়? কচিত, কচিত। ত বা খণ্ডত একটা দিলেই হচ্ছে, খণ্ডত দিই, যেহেতু এখানে খণ্ডত দিয়েছি, কচিত। এই শব্দের প্রথমে যখন ব ফলা যুক্ত হয়েছে তখন এই বর্ণের উচ্চারণের উপর একটা যোগ পড়ছে, একটা ধাক্কা লাগছে, কচিত, কচিত। এরপরে আছে দীপ্ত, যে শব্দটা আমি তোমাদের বললাম, দীপ্ত, দীপ্ত। দেখো এখানে বর্ণের প্রথমে দীপ্ত, দীপ্ত। দীপ্ত। এরপর আছে শ্বাস, শ্বাস, তার উপর শ্বাস সাথে বল ফলা যুক্ত হয়েছে, শ্বাস। এই দেখো এখানে কিন্তু এই বর্ণের উচ্চারণে একটু ঝোঁক পড়ছে, একটু ধাক্কা লাগছে শ্বাসে। এটার যদি উচ্চারণ হয় শ্বাস, শ্বাস, শ্বাস। এরকম আছে স্বজন, দ্বন্দ্ব। তাহলে শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে কি হচ্ছে? ওই বর্ণের উপর অতিরিক্ত যোগ পড়ছে। এরপর আছে শব্দের প্রথম, মধ্যে বা শেষে যদি ব ফলা যুক্ত হয় তাহলে এর উচ্চারণটা কেমন হবে? শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে, ব ফলা যুক্ত হলে কেমন হয়? শব্দের মধ্যে বা শেষে যদি ব ফলা যুক্ত হয় তাহলে যুক্ত ব্যঞ্জনটির উচ্চারণ দিতে হয়। আমরা কিন্তু ম ফলার ক্ষেত্রেও একই দেখেছিলাম, যদি শব্দের শেষে বা মধ্যে ম ফলা যুক্ত হয় তাহলে ওই বর্ণের, যে বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে সেই বর্ণটার উচ্চারণ দিতে, অর্থাৎ দুইবার হচ্ছে। ঠিক ব ফলার ক্ষেত্রেও একই, যে শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে ওই বর্ণের উচ্চারণটা দ্বিত্ব হচ্ছে। যেমন পক্ষ, দুইবার উচ্চারিত হচ্ছে, পক্ষ,
কি দাঁড়ালো যে শব্দের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত হয় তাহলে ওই বর্ণের উচ্চারণটা কি হয়, দীপ্ত হয়, অর্থাৎ দুইবার উচ্চারিত হয়। এবার আসো সন্ধিজাত শব্দে বফলা যুক্ত হলে সন্ধিজাত শব্দে বফলা যুক্ত হলে কেমন উচ্চারণ হয় সেটা খেয়াল করো। যদি সন্ধিজাত শব্দে যুক্ত বফলায় বয়ের উচ্চারণটা কি হবে, বজায় থাকবে, বয়ের উচ্চারণটা বজায় থাকবে। যেমন দিগ্বিজয়, 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 দিগ্বিজয়। এটা রস্যিকারও দেওয়া যায়, তোমাদের বইয়ে রস্যিকার আছে। দিগ্বিজয়। এরপর আছে দিগ্বলয়, দিগ্বলয়। দেখো এখানে কিন্তু সন্ধিজাত শব্দে ব যুক্ত হলে বয়ের উচ্চারণটা বজায় থাকে, অর্থাৎ বয়ের উচ্চারণটা হয়। দিক, এখানে যদি দিগ্বিজয়টা আমি ভাঙিয়ে লিখি তাহলে দিগ্বিজয়, দিগ্বিজয়, অর্থাৎ এই যে তোমার এই বয়ের উচ্চারণটা কিন্তু হচ্ছে বিজয়। এরপর আছে দিগ্বলয়, 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 বয়ের উচ্চারণটাও হচ্ছে। তাহলে কি হচ্ছে, দিগ্বিজয় এখানে সন্ধিজাত শব্দ, আর হলো এটা দিগ্বলয়টা সন্ধিজাত শব্দ। তো এই দুটো শব্দে তো আরো অনেক উদাহরণ আছে। এই যদি সন্ধিজাত শব্দ বফলা যুক্ত হয় তাহলে অবশ্যই বয়ের উচ্চারণটা হবে, বজায় থাকবে। এরপরে আসো যে শব্দের মধ্যে বা শেষে যদি বফলা আসে তাহলে কেমন হবে উচ্চারণটা। শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে যদি বফলা যুক্ত হয় তাহলে এই যে বফলাটা যদি আসে, যদি সেখানে ব বা ময়ের সাথে আসে, ময়ের সাথে যুক্ত হয়, ব বা ময়ের সাথে যদি এই বফলাটা যুক্ত হয় তাহলে এর উচ্চারণটা বজায় থাকবে। কেমন ভাবে বজায় থাকবে খেয়াল করো। যদি বয়ের সাথে আসে আমরা কি বলি, আব্বা, আব্বা। তাহলে দেখো এখানে কিন্তু বটা উচ্চারিত হচ্ছে, আব্বা। আরো আছে যদি এরকম মানে বয়ের সাথে যদি হয়, যেমন তিব্বত, তিব্বত, তাহলে তিব্বত। তাহলে দেখো বয়ের উচ্চারণটা হচ্ছে না, বয়ের উচ্চারণটা, বফলার উচ্চারণটা কি হচ্ছে, বজায় থাকছে। আরো আছে লম্ব, লম্ব, তাহলে লম্ব বা ব। তাহলে এই যে যে বফলার উচ্চারণটা কিন্তু বজায় থাকছে। তাহলে কি শিখলাম আমরা, যে শব্দের মধ্যে বা শেষে যদি ব বা ময়ের সাথে, ব বা ময়ের সঙ্গে বফলা যুক্ত হয় তখন সেই বয়ের উচ্চারণটা বজায় থাকবে। আব্বা, তিব্বত, লম্ব, এরকম আরো উদাহরণ দেওয়া যেতে পারে। এরপরে আসো আরেকটা নিয়মে, সেটা হলো যদি
কেমন হবে। উদ উদ একটা উপসর্গ, এই উদ উপসর্গের সাথে বফলা যুক্ত হলে কেমন হবে এই তোমার উচ্চারণ, বয়ের উচ্চারণটা কেমন হবে, সেটার ক্ষেত্রে বয়ের উচ্চারণটা বহাল থাকবে, অর্থাৎ বয়ের উচ্চারণটা বজায় থাকবে। খেয়াল করো যে উদ উপসর্গের সাথে যদি ব ফলা যুক্ত আসে, আমরা উদাহরণটা দেখাতে পারি। যেমন আছে দেখো, উদ্বাস্তু, উদ্বেল। দেখো দুটো উদাহরণ দিলাম আমি এখানে। উদ যোগ বাস্তু, এখানে উদটা কিন্তু একটা উপসর্গ, উদ বাস্তুর সাথে উদ যুক্ত হয়ে হয়েছে উদ্বাস্তু। আর উদ যোগ বেল, উদ্বেল। এই যে উদ্বেল, বেলের সাথে উপসর্গ তো শব্দের প্রথমে বসে তোমরা জানো, তো উদ উপসর্গ যুক্ত হয়ে কি হয়েছে, উদ্বেল হয়েছে। তাহলে এই উদ উপসর্গের সাথে বা প্রথমে যদি উদ উপসর্গের সাথে যদি ব ফলা যুক্ত হয়, তাহলে কি হয়, এই বয়ের উচ্চারণটা বজায় থাকে। আমরা উচ্চারণ করার সময় কিন্তু উদ খণ্ড বা এভাবে বলবো উদ্বেল, অর্থাৎ এই এভাবে উচ্চারণটা এইভাবে হয়, উদ্বেল, উদ্বেল, অর্থাৎ বয়ের উচ্চারণটা বজায় থাকে। আর এখানে সরি এখানে এটা আসবে আর এটা এখানে যাবে, উদ্বাস্তু, উদ্বাস্তু। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই এই বফলা এবং মফলা এর উচ্চারণ সম্পর্কে কিছুটা হলেও শিখতে পেরেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থেকো, সবাই সুস্থ থেকো।